6 সিটি কর্পোরেশন দায়িত্ব মুছে নিলেন প্রশাসকরা। মশা নিধন, যানজট নিরসন সহ 60 দিনের কর্মসূচি ঘোষণা। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত সংসদে। জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। নিউ মোরিং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আজ আন্তঃমন্ত্রণালয়ের সভা। সড়কে স্বস্তি ফেরাতে ফুটপাত দখলমুক্ত আর অটোরিকশার দৌরাত্ম্য কমানোয় জোর। পরিবহন মালিক শ্রমিককেও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 4, নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চট্টগ্রামে দগ্ধ আরও একজনের মৃত্যু, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্ক সহ 5 রাজ্যে 2 ফুটেরও বেশি তুষারপাত, 10,000-এর বেশি ফ্লাইট বাতিল। ঢাকায় আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় দক্ষতার সাথে কাজ করবেন বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন নবনিযুক্ত 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সিটি কর্পোরেশন নিয়ে নিজ নিজ কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন 6 প্রশাসক। মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে জাতীয় সংসদে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে সচল করতে সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে। এটা তো আপনার সংসদে নির্ধারিত হবে যে দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। এদিকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বৈঠক থেকে নিউ মোরিং টার্মিনাল নিয়ে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে কিনা সেটি জানাবেন এবং তার সাথে সাথে আসলে জানাবেন প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে। শোন, আজ সচিবালয়ে 9টার কিছুক্ষণ পরেই সচিবালয়ে তার যে মন্ত্রী পরিষদের যে কক্ষ, যে সচিবালয়ের 1 নম্বর ভবনের 201 নম্বর কক্ষে তিনি প্রবেশ করেন এবং তারপরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকে প্রথম কর্মসূচি ছিল বেলা সকাল 10:30টার দিকে। সেখানে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। সেখানে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং বিডার চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান যে আশিক চৌধুরী, তাদের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু এই যে চট্টগ্রামের যে বন্দর পরিচালনার দায়িত্ব যে কাতার ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, তাকে দেওয়ার বা সেই প্রতিষ্ঠানকে দেওয়ার যে আলাপ আলোচনা ছিল, অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। এখন সেটি কোন পর্যায়ে আছে এই ব্যাপারে তিনি আসলে মূলত খোঁজ খবর নিয়েছেন। কোনো এখন পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হননি এবং এই বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই বৈঠকে অংশ নেওয়া যারা ছিলেন তারাও বের হয়েছেন, তারাও কিন্তু গণমাধ্যমে কিছু পর্যন্ত জানাননি। তবে আশা করা যাচ্ছে হয়তো
শেষে দেখা যায় যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা তথ্যমন্ত্রী গণমাধ্যমকে নিশ্চিত করবেন বিষয়টি আরও। তবে আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু 12টার দিকে শুরু হয়েছে আরেকটি বৈঠক ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে, যেহেতু বিএনপি সরকারের একটি ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, এবং সেই বিতরণের কার্যক্রম নিয়ে যে অন্তর্বর্তী সরকারের পরে যে নতুন সরকার গঠনের পরই দ্বিতীয় দিন তারেক রহমান যে অফিস করেছেন এবং সেখানেই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে গত 19 ফেব্রুয়ারি। সেই ফ্যামিলি কার্ডের বিতরণের জন্য 12টি মন্ত্রণালয়ের যে একটি কমিটি তারা মোটামুটি এই মাসের আগামী মাসের 13 তারিখ থেকেই এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করতে চায় 13টি উপজেলায়। যেহেতু বলা হচ্ছে যে রমজানের আগেই মূলত এই সুবিধাগুলো পাবেন। বিভিন্ন 4 ভাগে ভাগ করা হয়েছে, অতি দরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এবং যারাই ফ্যামিলির নারী সদস্যদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং তাদেরকে আর্থিকভাবে তারা যেন সুবিধা পান সেই বিষয়গুলো সেই কার্ডে থাকবে। এবং যেহেতু এটি পাইলট প্রকল্প, প্রথমে কিন্তু বলা হচ্ছিল যে ফ্যামিলি কার্ডটি যারা এনআইডি কার্ডের মাধ্যমেই সেটি বিতরণ করা হবে, কিন্তু পরবর্তীতে যেহেতু এনআইডি কার্ডে আর্থিক তথ্য যুক্ত না থাকায় কিন্তু এখন সরাসরি যাচাই বাছাই করে সরেজমিনে গিয়ে কিন্তু যারা হতদরিদ্র সেই ক্যাটাগরির সদস্যদেরকে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এতটুকু পর্যন্ত জানা গেছে। এবং সেটির কিন্তু আলাপ আলোচনা চলছে। এই বৈঠকটি শেষ হওয়ার পরে আরো বিস্তারিত জানা যাবে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। স্বর্ণা। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত ছিলেন সচিবালয় থেকে। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মনোয়ারা বেগম, জিল হক, উম্মে হুমায়রা এবং শিশু হুররাম। পরে সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের শরীরের 54%, উম্মে হুমায়রার শরীরে 65% এবং শিশু হুররামের শরীরে 6% দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রাম নগরীর হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ শাওন ও নূরজাহান বেগম। এর আগে সোমবার ভোরে সেহরির সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানায় স্থানীয়রা। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, পরে দগ্ধ 9 জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আহতদের মধ্যে 4 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে হালি শহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের খোঁজ খবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলো। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় দগ্ধ 7 জনের মধ্যে 1 জন রোগী ভেন্টিলেশনে রয়েছেন। আর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কাজ করবে মন্ত্রণালয়। চিকিৎসক জানান, স্বামী স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলেও পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। সম্ভবত বা যতটুকু জেনেছি গ্যাস লিকেজ থেকে আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। বাকি যদি আরও কিছু লাগে আমি আশ্বস্ত করেছি, আমরা উভয়ই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা সেটা যোগান দেব। তবে আগুনে পোড়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, তো অনেক কষ্ট যতটুকু সম্ভাব্য ফেসিলিটি চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে।
এদিকে বাংলাদেশ তিস্তা সমস্যার সমাধান আন্তরিকভাবে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সকালে সচিবালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, তাদের সাথে সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে, তবে চীনই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। আগেই বলেছি যে আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। ঘুষ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি মন্ত্রণালয়ের আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজধানী তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা কল সেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন করে একথা বলেন তিনি। এই নতুন কার্যক্রম আগামী দিনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে। তবুও অনেক বিশ্লেষণ, অনেক কিছু দেখার বিষয় আছে। এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে, জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। রমজানে তীব্র যানজট যেন নিয়মিত চিত্র। নগরীতে ইফতারের আগে বাড়ি ফেরার তারা কিংবা ঈদের কেনাকাটায় বেড়ে যায় যানজটের ভোগান্তি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রোজায় সড়কে স্বস্তি ফেরাতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ প্রয়োজন। এদিকে স্বস্তি ফেরাতে ফুটপাত দখল মুক্ত করা এবং অটোরিকশার দৌরাত্ম্য কমানোর ওপর জোর দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাজিদ আরাফাতের প্রতিবেদন। রোজায় ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়া থাকে সবারই। প্রতি বছর রমজান এলেই এমন সময় নগরবাসীকে ভুগতে হয় তীব্র যানজটে। যানজট এড়াতে রোজায় নতুন নিয়মে অফিস সূচি নির্ধারিত হলেও বিকেল থেকে শুরু হয় বাড়তি চাপ। দুপুরের পর পথে বাড়তে থাকে গণপরিবহনের আনাগোনা, ধীর হয় গতি। তবে পুরো রমজান জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কিছুটা স্বস্তির পরশ দিচ্ছে নগরবাসীকে। কিন্তু ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা ও বাড়ি ফেরাকে ঘিরে বাড়তে থাকে যানজট, আর এই যানজটেই নাকাল হতে হয় নগরবাসীকে। এমন বাস্তবতায় পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে স্বস্তি ফেরাতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, বাস্তবে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুলিশ বিভাগকে পূর্ণ উদ্যমে কাজ করার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্বশীল আচরণের দাবি বিশেষজ্ঞদের। এনফোর্সমেন্ট ছাড়া কিন্তু নীতি নির্ধারণের পর্যায়ে যতই ডিসিশন নেওয়া হোক না কেন, সুন্দর সুন্দর ডিসিশন থাকবে হলো ডেস্কটপ এনভায়রনমেন্টে। বাস্তবে যদি অ্যাকশনেবল না হয়, অ্যাকশনে যদি কেউ না যায়, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই। আমাদের ইজি বাইকগুলি এবং যেগুলি ব্যাটারি চালিত রিক্সা অগুন্তি হয়ে গেছে। আগে বিচরণ ক্ষেত্রেও কিছু সুশৃঙ্খল ছিল, এখন অনিয়ন্ত্রিত সংখ্যা যেমন হয়েছে, ব্যবহারেও কিন্তু অনিয়ন্ত্রিত হয়েছে। আমার মনে হয় কিছু একটা মেসেজ দেওয়া উচিত। ঈদকে কেন্দ্র করে নগরীর যানজট নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানান সদ্য দায়িত্ব নেয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নগরবাসীকে স্বস্তি দিতে ফুটপাত দখলমুক্ত করা ও অটোরিকশার দৌরাত্ম্য কমানোর দিকে জোর দেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে সাথে নিয়ে দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি তার। কর্পোরেশনকে কাজে লাগাতে হবে, কারণ সিটি কর্পোরেশন দুটি আছে, তাদের সাথে আমরা একটা যৌথ মিটিং করে যানজট নিরসন করতে হলে দুটি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিকশার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, স্বেচ্ছাচারী ব্যবহার, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কোনো সভ্য শহরে কাম্য না। ট্রাফিক বিভাগ আছে, তারপর আপনার স্বরাষ্ট্র বিভাগ ও মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারও আছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভূমিকা রাখতে হবে এবং এটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার এখানে আছে।
নগরীর যানজট কমাতে গণপরিবহনকে সুশৃঙ্খল করার পাশাপাশি অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের উপরও জোর দেন পরিবহন সংশ্লিষ্টরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দায়িত্ব বুঝে নেওয়ার পর সচিবালয়ে কথা বলছেন 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। সরাসরি যুক্ত হব সেখানে। আমরা সেভাবে কাজ করব। আমরা নিশ্চয়ই, আপনারা জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চেয়ারে বসে থাকার লোক নেই। চেয়ারের পাশাপাশি আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় ঘুরে সমস্যাকে ফাইন্ড আউট করে নিজেরাই সহযোগে জনগণকে সাথে নিয়ে কাজ করি। সরকার বসিয়েছে, দল বসার কোনো সুযোগ নেই। সরকার প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে জনগণকে সার্ভিস দেওয়া। আপনারা জানেন যে ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসা। গত জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। উনি যেটা চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসের একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। 6 মাস পরেই এই বিষয়ে অগ্রগতি উনি জানাতে বলেছেন। এরপরে পরবর্তী স্টেপিংটা কী হবে সেটা আমাদের কাজের অগ্রগতির পরেই উনি নির্ধারণ করে দেবেন। ইনশাল্লাহ আমরা সেভাবেই ওনার যে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই। সচিবালয় থেকে শুনছিলাম 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের বক্তব্য। ঈদকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুরের কাপড়ের পাইকারি বাজারে জমে উঠেছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই খুচরা ব্যবসায়ীরা আসছেন এই মার্কেটে। রোজার শুরুতে তেমন বেচাকেনা না হলেও মধ্য রোজার পর তা বাড়তে পারে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন রাব্বিয়াল রাহিদ। ঢাকায় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার ইসলামপুরে বছর জুড়েই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে থাকে সরগরম। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা এখান থেকেই পাইকারি দরে কাপড় কেনেন। তবে ঈদের সময় এই বেচাকেনা বেড়ে যায় কয়েক গুণ। এই বাজারে শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির আধিক্য বেশি। স্থানীয়ভাবে তৈরি কাপড়ের পাশাপাশি ভারত পাকিস্তানি ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে বলে জানান বিক্রেতারা। আমরা যেই ডিজাইনগুলো ক্রিয়েশন করি সেগুলো মোটামুটি পাকিস্তানি প্রোডাক্টগুলোর ক্রিয়েশনটা একটু ডিফারেন্ট হচ্ছে এবং কাস্টমার চুজ করতেছে। ঈদের সময় একটু ফ্যান্সি কোয়ালিটি, একটু ডিফারেন্ট প্যাটার্নগুলো চায় ভালো। মাল বেশি পাকিস্তানি মালই ঢুকছে, ইন্ডিয়ানও ঢুকছে আর কি, সমান সময় নিয়ে আসছে। কিন্তু আঙ্গো দোকানে ভাই পাকিস্তানি মাল বিক্রি করি, তো আঙ্গো পাকিস্তানি ইউজ পরিমাণের মাল ঢুকা হয়েছে। এবারের ঈদে ফ্যাশন ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের অনুকরণে তৈরি পোশাকের ডিজাইনে দৃষ্টি কাটছে ক্রেতাদের। তারা বলছেন, গত বছরের তুলনায় এবছর কাপড়ের দাম সামান্য বেড়েছে, তবে মান ভালো। কোয়ালিটিটা যদি ভালো হয় এটাই ম্যাটার করে। আমার টাকাটা কোথায় আমি খরচ করতেছি, ওই মানে কোয়ালিটির উপরে তো আমি খরচ করতেছি। ইন্ডিয়ান মাল বানাচ্ছেন 1800 থেকে 2000 টাকা, আর নর্মাল বাংলা যেগুলি আছে 800, 900, 1000 টাকা। মধ্য রমজান থেকে বিক্রির হার আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। পর্যাপ্ত মাল আছে, ঘর ভরা মাল, কাস্টমার নাই, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ। বাজার একটু খারাপ, তো ওই জন্য মানে যে যা পারে তাদের মাল বিক্রি করে দিতেছে। পুরো রমজানের এই পাইকারি বাজারে বিক্রি কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা ব্যবসায়ী মালিক সমিতির। রাব্বি আল্লাহ রাহিদ, এখন, ঢাকা। বিশেষ নিলামে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পেলেও সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ ও অনুমোদনে দেরির কারণে লোকসানের আশঙ্কায় পণ্য ডেলিভারি নিচ্ছেন না অনেক বিডার। এতে বারবার নিলাম আয়োজনের চক্রেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ফলে বন্দরে কাঙ্ক্ষিত হারে কমছে না নিলাম পণ্যের জট। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী ও বিশেষ আদেশ অনুসারে বর্তমানে নিলাম করছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।
স্থায়ী আদেশ অনুসারে প্রথম নিলামে পণ্যের ভিত্তিমূল্যের 60% দরে বিক্রির বাধ্যবাধকতা থাকায় এই দর না উঠলে করতে হয় একাধিক নিলাম। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা পণ্যের জট কমাতে 2024 সাল পর্যন্ত পুরানো পণ্য নিলামে দ্রুত বিক্রির জন্য গেল বছরের 14 মে বিশেষ আদেশ জারি করে এনবিআর। এতে প্রথম নিলামে কোনো ভিত্তিমূল্য ছাড়া সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রির বিধান করায় নিলামে গতি আসে। সারা দেশ থেকে বিডাররা অনলাইনে নিলামে অংশ নিলেও একটি বড় অংশই যথাসময়ে পণ্য ডেলিভারি না নেয়ায় জামানতের টাকা খোয়ান। 2025 সালে নিলামে কেনা প্রায় 700 কন্টেইনার খালাস করেনি বিডাররা। আর 2026 সালের 2 মাসে পণ্য ডেলিভারি না নেয়ায় বিডাররা জামানত হারিয়েছেন প্রায় 80 লাখ টাকা। নিলাম কার্যক্রমে একটা দীর্ঘসূত্রতা তৈরি হয়। বিডার যদি প্রথম নিলামে নিয়ে নিতেন তাহলে কিন্তু আমাদের ওইটা আবার পুনরায় নিলাম দিতে হতো না। আর এখন ই অকশন সম্পূর্ণ করতে মিনিমাম 1.5 থেকে 2 মাস আবার এটা লাইভ বা অন্যান্য কার্যক্রম শেষ করতে সময় লাগে। সেক্ষেত্রে একটা আমাদের দীর্ঘসূত্রতা তৈরি হয়। দ্বিতীয় আরেকটা যেটা সমস্যা হয় বা আশঙ্কা তৈরি হয় যে প্রথম নিলামে যে পরিমাণ দর পাওয়া গেছে দ্বিতীয় নিলামে এই পরিমাণ দর না উঠতে পারে। প্রশ্ন ওঠে জামানতের টাকা হারালেও কেন পণ্য ডেলিভারি নিতে অনীহা। বিডারদের অভিযোগ বেশিরভাগ সময় পণ্য দেখার সুযোগ হয় না, ফলে অনুমানের উপর ভিত্তি করে অনেক বেশি দর অফার করে বড় ধরনের লোকসানে পড়ে তারা। আছে অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দেরিতে ডেলিভারি সহ হয়রানির নানা অভিযোগ। কন্টেনারের ভিতরে আমাদেরকে তো কায়িক পরীক্ষা করে তো মালটা দিছে, তো এরা আমাদেরকে কায়িক পরীক্ষা ভালোভাবে করে সব কিছু লিখে আমাদেরকে দিলে আমাদের জন্য ভালো হয়। মুখেরটা দেখে আইডিয়া করে বিট করি, পরবর্তী যখন সময় আমি পাচ্ছি আপনিও সময় ক্ষেপণ করতেছেন, যখন বাস্তবতা হয়ে যায় তখন মালের সাথে দেখছি দুইটার সাথে মিলতেছে না, কি আর করা। মালটা যদি আমি যত সময় পাইতাম তুললে যে টাকাটা লস হইতো এখন দেরি হওয়াতে তার ডবল হবে। এদিকে বিডাররা পণ্য ডেলিভারি না নেয়ায় বারবার নিলাম আয়োজনের বিড়ম্বনা থেকে মুক্তি মিলছে না কাস্টমস কর্তৃপক্ষের। এতে বন্দরে কন্টেনার জটের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। প্রচুর পরিমাণ নিলামযোগ্য কন্টেনার ছিল যেটা ডিসপোজ করার জন্য আমাদের এনবিআর থেকে বিশেষ আদেশ করে দেওয়া হয়েছে এবং সেই আদেশ মোতাবেক আমাদের কিন্তু প্রতি মাসে প্রায় 200 থেকে 250 কন্টেনার নিলাম দিচ্ছি। তো তার ভিতরে একটি বড় অংশই বিক্রয় করতে পারছি, কিন্তু বিক্রয় করার পরও দেখা যায় নির্দিষ্ট সময়ের ভিতরে বিডাররা আবার ডেলিভারি নিচ্ছেন না, যার কারণে আমাদের ওই যে লটগুলো আমাদের ডেলিভারি নেওয়া হয় না সেগুলো কিন্তু আমাদের আবার পুনরায় নিলামে তুলতে হয়। 2025 সালে নিলাম থেকে 127 কোটি 66 লাখ টাকা রাজস্ব আয় করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। আর চলতি বছরের 22 ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসের নিলাম থেকে রাজস্ব আসে 63 কোটি 66 লাখ টাকা। এখনও বন্দরে নিলামের অপেক্ষায় কন্টেইনার আছে প্রায় 10,000। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। নোয়াখালীর বাজারে নিত্য পণ্যের মতোই চাহিদা বেড়েছে প্রসাধনী সামগ্রীর। বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে দেশীয় প্রসাধনী পণ্যের বাজার। এবছর ঈদকে ঘিরে নোয়াখালীতে অন্তত 20 কোটি টাকার দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী বেচা কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। রমজানের শুরু থেকেই নোয়াখালীর বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রূপসজ্জায় প্রসাধনীর দোকানগুলোতেও ঢু মারছেন নারীরা। বর্তমানে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের চাহিদা বেড়েছে। দামে সাশ্রয়ী এবং গুণগত মান ভালো হওয়ায় ধীরে ধীরে বড় হচ্ছে এর বাজার। বিদেশি ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশীয় ব্র্যান্ডগুলো যথেষ্ট ভালো করতেছে। এখন বাংলাদেশি পণ্য যেগুলো এগুলো মোটামুটি আস্তে আস্তে চাহিদা বাড়ছে। বাজারের চাহিদা পূরণে দেশীয় প্রতিষ্ঠান মমতাজ হার্বাল 150 প্রকার প্রসাধনী বাজারে সরবরাহ করছে, যা দিন দিন গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকছে বলে জানান কোম্পানিটির প্রতিনিধি। আমাদের মমতাজ হার্বাল প্রোডাক্টের 150টারও পণ্যেরও বেশি আমরা পণ্য বাজারজাত করতেছি। তার মধ্যে উল্লেখযোগ্য সামনে ঈদকে উপলক্ষ করে স্পেশালি আমাদের মেহেদি আইটেমগুলো, পাশাপাশি স্কার্ফ, মেসেজ ক্রিম,
আনুষঙ্গিক ফেস ওয়াশ যেগুলো পণ্য আছে, আশা করি এবার কাস্টমারের ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই পাচ্ছে। ঈদ উল ফিতরে নোয়াখালীর 9 উপজেলার শতাধিক মার্কেটে 20 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। এখন নোয়াখালী। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রলয়ঙ্কারী তুষার ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। নিউ ইয়র্ক সহ 5 রাজ্যে 2 ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট চলাচল। ব্লিজার্ড সতর্কতায় যুক্তরাষ্ট্রের 30 লাখ বাসিন্দা। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। সাদা তুষারের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। সোমবার দেশটিতে বিগত 10 বছরের মধ্যে আঘাত হানে সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এতে রেকর্ড পরিমাণ তুষারপাতের সাক্ষী হয় নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ 7 রাজ্যের বাসিন্দারা। এর মধ্যে রোড আইল্যান্ডে সর্বোচ্চ 36.2 ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া গেছে। তুষারঝড়ের দাপটে অনেক রাজ্যে উপচে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ফলে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সহ বিস্তীর্ণ অঞ্চলে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। এছাড়া তুষারপাতে ব্যাহত যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা। বাতিল হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের খবর, যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বোম সাইক্লোনটি। মঙ্গলবার থেকে নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হবে সশরীরে পাঠদান। I hope our students enjoy their snow day today and stay warm and safe throughout, but I do have some tough news to share. School will be in person tomorrow. এছাড়া মার্কিন আবহাওয়া বিভাগ জানায় মঙ্গলবার নাগাদ নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যের আবহাওয়া হিমাঙ্কের উপরে উঠবে। তবে রাস্তায় বরফ জমে থাকায় ব্যাহত প্রবাসী বাংলাদেশির জনজীবন। দরজার সামনে জমে থাকা তুষার সরাতে যুদ্ধে নামতে হয়েছে অনেককে। বেশি স্নো পড়তেছে, কারণ মানুষ গাড়ি ঘোড়া যাতায়াতে অনেক কষ্ট হয়েছে। রাস্তাঘাট সবগুলা বলো, মানে কোনো দোকান খুলতে পারছে না, আমরা খুব কষ্ট হয়। মোটামুটি স্লিপার হচ্ছে চাক্কা বারবার, আর তো রাস্তা ক্লিন নাই। পেটারসনের অবস্থা খুবই খারাপ। 24 আওয়ার স্নো হয়েছে আমাদের পেটারসনে। মানুষের জনজীবন খুব কঠিন যাচ্ছে, অনেকে কাজে যেতে পারতেছে না। শুধু সড়ক নয়, শুভ্র বরফে ঢেকে থাকা গাড়ি থেকেও বরফ সরাতে কাজ করছেন স্থানীয়রা। অনেক স্থানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। হাঁটু সমান এই তুষারই বলে দিচ্ছে ঝড়ের ভয়াবহতা। হাড় কাঁপানো বাতাস আর তীব্র ঠান্ডায় এই পথঘাট এখন এক সাদা মরুভূমি। তুষারপাত ধীরে ধীরে কমে আসলেও এই বরফের পাহাড় সরিয়ে জনজীবন স্বাভাবিক হওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। থাকছে খেলার খবর। বিশ্বকাপের মাঝপথে আরও একবার নিজেদের নিয়ম বদলালো আইসিসি। টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কাকে সুবিধা দিতেই এবার নিয়ম বদলেছে সংস্থাটি। আগের সূচি অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, আর পাকিস্তান না থাকলে সেমিফাইনাল চলে যাবে ভারতের কলকাতায়। তবে এবার স্বাগতিক শ্রীলঙ্কার জন্য সুবিধা দিতে চায় আইসিসি। শ্রীলঙ্কা সুপার 8-এ জায়গা করলে এবং ভারতের বিপক্ষে খেলা না থাকলে কলম্বোতেই খেলবে তারা। মূলত স্বাগতিক দর্শকদের সামনে খেলার সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত। অবশ্য সুপার 8-এর মারপ্যাচে ভারত শ্রীলঙ্কা সেমিফাইনাল হলে ম্যাচ চলে যাবে কলকাতায়। অবশ্য বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ঠিকই মুম্বাইয়ের ওয়ারেঙ্খেড়ে স্টেডিয়ামে হবে। আর এই ছিল এখন ঢাকায়। তবে যাওয়ার আগে থাকছে শিরোনামগুলো আরও একবার। 6 সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিলেন প্রশাসকরা। মশা নিধন, যানজট নিরসন সহ 60 দিনের কর্মসূচি ঘোষণা। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সিদ্ধান্ত সংসদে। জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। নিউ মোরিং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আজ আন্তঃমন্ত্রণালয়ের সভা। সড়কে স্বস্তি ফেরাতে ফুটপাত দখলমুক্ত আর অটোরিকশার দৌরাত্ম্য কমানোর জোর। পরিবহন মালিক শ্রমিককেও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 4 নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চট্টগ্রামে দগ্ধ আরও একজনের মৃত্যু, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং রেকর্ড তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্ক সহ 5 রাজ্যে 2 ফুটেরও বেশি তুষারপাত, 10,000-এর বেশি ফ্লাইট বাতিল। আর এই ছিল এখন ঢাকায় এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।